আয়েশার কথা আটকাইতেছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো সবাই? জি জি স্যার, স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনি ভালো আছেন? হুম। মুনির আছো, কে কে আছো আজকে? স্যার আমি স্যার শাহিদুল ইসলাম আশিক। এখনো তো বেশি করতে পারো নাই, অনেকে জয়েন করে না এখনো। স্যার মাত্র 5 জন জয়েন করছে। তাই তো, 5 জন তো আমি সহ। মনির, স্যার আপনি স্যার আমরা 4 জন। 4 জন। মনির, শহীদুল, ফাতেমা আর খালিয়াতুল কুবরা। এদের তো আবার ছবি দেখতে পাচ্ছি না, খালি মনিরের ছবি দেখতে পাচ্ছি। মুস্তাফিজ জয়েন করলো এখন, সোহান করেছে। তোমরা একটু আগে আগে জয়েন করবা, নাহলে তো সময় লেগে যায়। আমরা তো আগে জয়েন করি, মিনিমাম 5 মিনিট আগে আমরা জয়েন করি। হ্যাঁ, এটা বলে 5 দেবো। মিনিট আগে আসছি। আমি কারণ 5 মিনিট আগে থেকে তো আমি করে রাখি, অসুবিধা হয় না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সাদিয়া জয়েন করলা? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আজকে মনির এই কয়জনই হয়েছেন, আমি কি স্টার্ট করবো না একটু দেখবো? স্যার আরেকটু দেখলে মনে হয় ভালো হয়, 2-3 মিনিট। হ্যাঁ, কারণ না, কিন্তু আমাদের হাতে তো সময়টা শর্ট, আধা ঘন্টা তো, পরে অবশ্য জি স্যার, এটা একটা সমস্যা। এই সমস্যা। অনেক বিষয় থাকে, আবার আলোচনা হয়ে যায়, মানে করতে করতে সময় লেগে যায়। স্যার আপনি শুরু করে দেন, আপনার ক্লাস তো রেকর্ড হয়ে যাচ্ছে, তারপর তো আপনি গ্রুপে দিয়ে দিবেন, তারপর তারা বাকিটা না হয় রেকর্ড থেকে দেখে নেবে। আমি চিন্তা স্যার করতেছি, এটাও করা যায়। তোমাদের রেকর্ড দিব না, তোমরা ক্লাসে ঠিক মতো অ্যাটেন্ড করবা। আচ্ছা, ঠিক আছে। এখানে এখন দেখা যাচ্ছে যে আয়েশা জয়েন করছে, সুচি জয়েন করছে। আচ্ছা, অনেকেই জয়েন করতেছো তোমরা আস্তে আস্তে। ওকে, সবাইকে ধন্যবাদ। তাহলে আমি আসসালামু আলাইকুম স্যার। শুরু করি। জি স্যার, জি শুরু স্যার। করেন। আচ্ছা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করতেছি। তো আমাকে দেখতে পাচ্ছ তো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি সব। ঠিক। তোমরা এই করোনা তো আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, ফ্যাক্টরস অফ এডুকেশন, লার্নার, টিচার্স, কারিকুলাম, এনভায়রনমেন্ট। তো তোমরা এই বিষয়গুলি বুঝো কিনা? শিক্ষার উপাদান, শিক্ষার্থী, শিক্ষার উপাদান, শিক্ষক, শিক্ষাক্রম, পরিবেশ, এই 4টা জিনিস সম্পর্কে তোমাদের একটু মানে প্রাথমিক ধারণা আছে? আছে স্যার। ধারণা আছে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করব। আর এটা কিন্তু খুব সহজ জিনিস, কিন্তু এই যে শিক্ষার উপাদান 4টি, এই 4টার উপর ভিত্তি করেই কিন্তু তোমার এই 4টির উপর ভিত্তি করে তুমি 4 বছর অনার্স পড়বা, এই 4টা জিনিসের উপর ভিত্তি করে তুমি পড়াশোনা করবা। তুমি দেখবা তোমার যে সাবজেক্ট গুলো আসবে, সেই সাবজেক্ট গুলো
কোনো না কোনো ভাবে এই শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাক্রম এবং পরিবেশ এই চারটা জিনিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং প্রত্যেকটা সাবজেক্টের সাথে রিলেটেড আছে। খেয়াল করবা। এখন তোমরা বলো, তোমরা তো শিক্ষার্থী, শিক্ষার্থী বলতে কি বোঝায়? সহজ করে বলো দেখি। যে শিক্ষা গ্রহণ করে স্যার, যে কোনো বিষয়ে অগাধ শিক্ষা গ্রহণ করে যে শিক্ষা সে গ্রহণ করে শিক্ষার্থী বা স্যার। যে শেখে। আচ্ছা, জি। হ্যাঁ। আর শিক্ষক বলতে কি বোঝায়? যে আর যিনি শিক্ষা দান করে উনি স্যার। শিক্ষক হয়। একজন বলো, কে বলতেছো বলো। ইফতি বলো। যে শিক্ষা দান করেন স্যার উনি শিক্ষক। আচ্ছা, ইফতি তো বলছো, ইফতি আর কি বলো? মেয়েদের থেকে একজন বলো দেখি। শিক্ষক বলতে কি বোঝায়? স্যার আমি মনে করি শিক্ষার বড় একটা পার্ট হচ্ছে শিক্ষক, কারণ শিক্ষক আমাদেরকে দিক নির্দেশনা দেয়, স্যার যার কারণে আমরা সঠিক দিক নির্দেশনা বলো পাই। বলো, সাদিয়া বলো। স্যার যিনি জ্ঞান চর্চার নির্দেশক বা মূল্যায়নকারী, যিনি আমাদের ভালো মন্দ শিক্ষা দান করেন, তিনি শিক্ষক। আচ্ছা, যিনি শিক্ষা দান করেন, হ্যাঁ, শেখান। জ্ঞান চর্চার নির্দেশক স্যার, মূল্যায়নকারী, এবং ঠিক আছে। আমাদের পরবর্তী প্রজন্মের স্যার কারিগর উনি। আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর করে বলছো। শিক্ষাক্রম বলতে কি বোঝায়? শিক্ষাক্রম বলতে কি বোঝায়? স্যার শিক্ষাক্রম বলতে আমি যা বুঝি স্যার, শিক্ষার ধারাকে মনে হয় স্যার শিক্ষাক্রম বলে। একটা পর্যায়ে যে স্যার ধারাবাহিকভাবে একটার পর একটা আসে, এবং শিক্ষা দেওয়ার পদ্ধতিকে শিক্ষাক্রম বলে মনে হয় স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলবা? স্যার আমি এটাই বলবো। আচ্ছা, পরিবেশ বলতে কি বোঝায়? স্যার শিক্ষার জন্য স্যার একটা পরিবেশ দরকার স্যার, যেমন আমাদের পরিবেশের জন্য আমাদের কলেজ আছে, আমাদের বাসাতে আমাদের পড়ার টেবিল আছে, তা সবকিছু মিলে মানে পড়ার শিক্ষার একটা মানে একটা উপযোগী একটা পরিবেশ বলা হয়। আচ্ছা, ঠিক আছে, তোমাদের মোটামুটি ধারণা আছে, এগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো শিক্ষার্থীর আমরা কিছু ভিতরে কথা বলবো। এখানে শিক্ষার্থীর বংশগতি, মেধা, বিশেষ চাহিদা, ব্যক্তিত্ব, পরিবেশ, এগুলো শিক্ষার্থীর জন্য দরকার। আর শিক্ষক হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে, এবং সবাই কিন্তু শিক্ষকতার মধ্যে আবার প্রধান দুই ধরনেরই থাকে। একজন সাধারণ শিক্ষক যারা ক্লাসে পড়ান, আর একটা হলো শিক্ষা প্রশাসক। তো এরকম ভাবেও ডিফারেন্স আছে। তোমরা যেরকম শিক্ষাক্রম বললা, শিক্ষাক্রম হচ্ছে গিয়ে, আমি যদি বলি যে সার্বিক যে শিক্ষার পরিকল্পনা, সেটাই হচ্ছে গিয়ে শিক্ষাক্রম হিসেবে বললাম। এর মধ্যে উদ্দেশ্য, বিষয়বস্তু, শিক্ষণ কার্যাবলী, মূল্যায়ন, এই সমস্ত বিষয়গুলো থাকে। আর যেটা বলেছো, সে কি বলেছো, ভৌগোলিক পরিবেশ, সামাজিক পরিবেশ, পরিবার, বিদ্যালয়। তা আমরা চেষ্টা করব এই বিষয়গুলোকে সংক্ষেপে আলোচনা করতে, এবং পরবর্তীতে তোমরা এগুলোর উপর এক একটা সাবজেক্ট পড়বে। আমি যখন আলোচনার মাঝে মাঝে দেখবা সাবজেক্টগুলোর নাম বলে দিব। যেমন শিক্ষার্থী বলতে তোমরা বলেছো যে শিক্ষা গ্রহণ করে। এখন শিক্ষা গ্রহণ করে, শিক্ষা গ্রহণকে কিভাবে করে? শিক্ষার ধরন অনুসারে, শিক্ষার ধারা অনুসারে। শিক্ষার ধরনে আমরা কয় ধরন পড়েছি? তোমরা অলরেডি কিন্তু পড়েছো এটি। আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা, এবং ঠিক না? 3 ধরন। মনে আছে তো? জি স্যার। মনে আছে? আচ্ছা, জি স্যার। তাহলে আমরা কিন্তু যে বিদ্যালয়ে আসে সেও শিক্ষার্থী, আবার যে বিদ্যালয়ে আসে না সেও শিক্ষার্থী এক অর্থে। যদি আমি আনুষ্ঠানিক শিক্ষায় বলি যে বিশ্বজোড়া পাঠশালা মোট সবার আমি ছাত্র। এই দিক থেকে সমগ্র মানব জাতি কোনো না কোনো ভাবে শিক্ষার্থী। তবে আমরা আনুষ্ঠানিক শিক্ষার যে ধারা, সেই ধারার উপরে বেশি গুরুত্ব দেব। আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে আমাদের দেশে
আমরা দেখি যে 3টা ধারা রয়েছে। একটা হচ্ছে সাধারণ শিক্ষা, একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা, আর একটা হচ্ছে কারিগরি শিক্ষা। হাত তুলছো, কিছু বলবা? বলবা? আচ্ছা, স্যার আমি আপনার কথাগুলো শুনতে পাচ্ছি না স্যার, সবাই তো সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড হইতেছে সবার। শোনা স্যার যাচ্ছে না? মিউট করতে পারলে ভালো হইতো। তোমরা তোমরা সাইড টক করো না। আমি তো বলছি, আমার মনে হয় এখন শুনতে পাচ্ছ? জি এখন স্যার। কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা। জি স্যার। শিক্ষার ধারণের বুঝতে কথা পারছি। বললাম যে এখন এই শিক্ষার ধরন বা ধারণের প্রত্যেক ইসের মধ্যে শিক্ষা থাকে। কেউ কারিগরি শিক্ষার্থী থাকে। আবার শিক্ষার্থীকে বুঝতে গেলে শিক্ষার্থীর বংশগতি বুঝতে হবে। আমরা প্রত্যেকেই আমাদের বংশের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য মা বাবার থেকে যে বৈশিষ্ট্য আমরা ধারণ করি, সেই বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আমরা চলি। এই জন্য বংশগতির যে বাহক জিন, এই জিনের উপর ভিত্তি করে শিক্ষার্থীর মেধা চাহিদা গুলো কিন্তু করে। আবার শিক্ষার্থীকে আমরা দেখি যে তাকে শিখাতে গেলে তার বয়স কিরকম, তার চাহিদা কিরকম, সে কতটুকু বুঝতে পারে, এগুলো একজন শিক্ষক হিসেবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক সেরকম শিক্ষার্থীর বিশেষ ধরনের চাহিদা থাকে। এখন মেধার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের বুদ্ধাঙ্কের উপর ভিত্তি করে শিক্ষার্থী বিভিন্ন রকম হয়। কেউ সাধারণ মেধার হয়, কেউ অতি মেধাবী হয়, কেউ আবার স্বল্প মেধাবী হয়। সুতরাং সেইভাবে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করতে হয় এবং সেটার উপর ভিত্তি করে শিক্ষার্থী ব্যক্তিত্ব গড়ে ওঠে। শিক্ষার্থী তোমরা যেরকম বলেছো যে শিক্ষার্থীর জন্য যেরকম বংশগতি দরকার, সেরকম সে যে বেড়ে ওঠে যে পরিবেশে, সেই পরিবেশটাও এখানে বড় প্রভাব বিস্তার করে। সেই জন্য ব্যক্তিত্ব বলতে বোঝায় বংশগতি, গুণ, পরিবেশ, এর উপর ভিত্তি করেই শিক্ষার্থী গড়ে ওঠে। এটা হলো সাধারণভাবে বললাম। এখন তোমরা সেকেন্ড সেমিস্টারে গিয়ে এই শিক্ষার ধরন এবং ধারার উপর ভিত্তি করে 2টা সাবজেক্ট পড়বে। একটা হলো শিক্ষার ভিত্তি পড়বে, সেখানে শিক্ষার দার্শনিক এবং সমাজতাত্ত্বিক ভিত্তি আছে। আর একটা হলো বাংলাদেশের শিক্ষার ধারা। তো বাংলাদেশের শিক্ষার মধ্যেও তোমরা শিক্ষানীতির যে বিভিন্ন ধারাগুলো আছে, সেই ধারাগুলো তোমরা শিখবে। ঠিক সেরকম ভাবে শিক্ষার্থীকে বোঝার জন্য তোমরা সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টারে শিক্ষা মনোবিজ্ঞান পড়বে। সেখানে যে ব্যক্তিত্ব, পরিবেশ, শিক্ষা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আরো গভীরভাবে আলোচনা হবে। তখন তোমরা আরো ডিটেইলস এগুলো জানবে। তো সাধারণভাবে শিক্ষার উপাদানের মূল বা কেন্দ্র হচ্ছে কি শিক্ষার্থী। কোন শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় কাকে কেন্দ্র করে? শিক্ষার্থীকে কেন্দ্র করে। এই শিক্ষার্থী না থাকে তাহলে কি শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতে পারবে? জি না স্যার। সুতরাং যে কোনো শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় শিক্ষার্থীকে কেন্দ্র করে এবং যেই সমাজে বা রাষ্ট্রের যে ধরনের চাহিদা, সেই চাহিদার উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা আবর্তিত হয় বা পরিচালিত হয়। এবার আসো আমরা শিক্ষক নিয়ে কথা বলি। শিক্ষক বলতে তোমরা কি বলেছো? যিনি শিক্ষা দান করেন উনি শিক্ষক। যে শিক্ষা দান করেন। আচ্ছা, তাহলে শিক্ষকের জন্য দান করতে গেলে তার কি যোগ্যতা দরকার হয় কিনা? জি স্যার, অবশ্যই তার যোগ্যতা দরকার। তাহলে তার শিক্ষাগত যোগ্যতার দরকার হয় এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে যেরকম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক ধরনের যোগ্যতা থাকবে, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক ধরনের যোগ্যতা থাকবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক ধরনের যোগ্যতা থাকবে। আবার সাধারণ শিক্ষক যারা, তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে। আবার যারা শিক্ষা প্রশাসক, বিশেষ করে বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কলেজ পরিচালিত করে, প্রধান শিক্ষক,
বা অধ্যক্ষ অথবা ভাইস চ্যান্সেলর, তো তাদেরও কি থাকবে, কি থাকবে সেরকম শিক্ষা মন্ত্রণালয় যারা পরিচালিত করেন, তারাও শিক্ষা বিজি যারা। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে তো স্যার বলা হচ্ছে যে এক এক ধরনের শিক্ষকের এক এক যোগ্যতা। তো স্যার আমরা তো স্যার একসময় শিক্ষক হব, তো স্যার আমরা যখন অনার্স পাস করব তখন আমরা কোন যোগ্যতা নিয়ে আমরা বের হব? তোমরা বিএড অনার্স এর অনার্স এর যোগ্যতা নিয়ে পাশ করবে। তো তোমাদের তো সেকেন্ড ইয়ারে গিয়ে তোমরা বিভিন্ন স্কুল সাবজেক্ট পড়বে, বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, অর্থনীতি, বা এছাড়া যে সায়েন্সের আছে সায়েন্সের সাবজেক্ট পড়বে। তো সেইভাবে তোমরা সেকেন্ডারির শিক্ষক হতে পারবে, প্রাইমারি শিক্ষক হতে পারবে। আবার যারা বিসিএস করে টিচার্স ট্রেনিং কলেজেও অনেকে যোগদান করে, হ্যাঁ, সেইভাবে যোগ্যতা অর্জন করবে। ঠিক আছে? তো শিক্ষকতার যোগ্যতার আদর্শ মানকে সেকেন্ডারি লেভেলে প্রধান 4টা ভাগে ভাগ করেছে। পেশাগত জ্ঞান, একটা পেশাগত অনুশীলন, শিক্ষকতা ও পেশায় তথ্য যোগাযোগ প্রযুক্তি, পেশাগত শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ। এই যে পেশাগত জ্ঞান, এর মধ্যে বিষয়বস্তুর জ্ঞান, বিষয়বস্তু শিক্ষণ সংক্রান্ত জ্ঞান প্রয়োগ, শিক্ষার্থীর উন্নয়ন। এটি একজন শিক্ষকের জন্য, তার পেশার জন্য অবশ্যই তাকে জানতে হবে। ঠিক সেরকম সে কি শিক্ষক কিভাবে পড়াবেন, এই শিক্ষণ পরিকল্পনা, শিক্ষণ কৌশল, মূল্যায়ন, এগুলো তার জ্ঞান বা ধারণা থাকতে হবে। আবার বর্তমান যুগ কিন্তু আইসিটি ছাড়া হবে না, সেই জন্য এই তথ্য যোগাযোগ প্রযুক্তি খুব একটা ভাইটাল পয়েন্ট হিসেবে কাজ করে। এখন যেরকম ধরো আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, তো সুতরাং এই তথ্য প্রযুক্তির জ্ঞান যাদের আছে বা থাকবে, তারাই কিন্তু ভালো শিক্ষক হতে পারবে, খেয়াল রাখতে হবে। ঠিক সেরকম প্রত্যেক পেশারই কিছু নৈতিকতা, ইথিক্স থাকে, নৈতিকতা, মূল্যবোধ থাকে। সেই মূল্যবোধ গুলোকে ধারণ করতে হয়। প্রতিষ্ঠানের দায় দায়িত্ব, পেশাগত শিখন, সহযোগিতা, নেতৃত্ব, কমিউনিটি সম্পৃক্ততা, এগুলো সবকিছু মিলেই কিন্তু একজন শিক্ষককে তার যোগ্যতা অর্জন করতে হয়। তো এই বিষয়গুলো নিয়ে তোমরা পরবর্তীতে বিশেষ করে থার্ড ইয়ারে গিয়ে এই শিক্ষণ শেখানো কৌশলের উপরে পড়বে, শিক্ষার মূল্যায়নের উপরে তোমাদের আলাদা সাবজেক্ট আছে। সেকেন্ড ইয়ারে তোমরা আইসিটি ইন এডুকেশন এই বিষয়ের উপর পড়বে। তো তখন আরো ডিটেলস এই বিষয়গুলোর ভিতরে তোমরা ডিটেলস আরো জানবে। আমি কি শিক্ষক যোগ্যতার একটা ধারণা তোমাদের দিতে পারলাম কিনা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আসো আমরা কারিকুলাম বা শিক্ষাক্রমের ধারণা নিয়ে একটু কথা বলি। শিক্ষাক্রমের ইংরেজি প্রতিশব্দ হলো কারিকুলাম। এই কারিকুলাম শব্দটা ল্যাটিন ওয়ার্ড কারির থেকে এসেছে, যার অর্থ টু রান কোর্স অফ স্টাডি। তোমরা থার্ড ইয়ারে গিয়ে শিক্ষাক্রম পরিচিতি একটা সাবজেক্ট পড়বে 100 মার্কসের। তো ওখানে গিয়ে কিন্তু তোমরা এটা ডিটেইলস আরো পড়বে। তো আমি একটু সংক্ষিপ্ত ভাবে তোমাদেরকে শুধু একটু টাচ দিয়ে যাই এখানে। সেটা হলো যে শিক্ষাক্রম বলতে বোঝাবে শিক্ষার কি সার্বিক পরিকল্পনা, অন্যভাবে শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের নীল নকশা বা রোড ম্যাপ, সেটাকে আমরা শিক্ষাক্রম বলি। যদি এটাকে অন্যভাবে বলা হয় তাহলে এরকম যে সুনির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে নির্মিত শিক্ষণ অভিজ্ঞতা, পঠন পাঠন সামগ্রী এবং শিক্ষাদান কার্যাবলীর সামগ্রিক রূপরেখা। এটা মনে রাখতে হবে, সামগ্রিক যে রূপরেখা সেটাই হচ্ছে গিয়ে কি শিক্ষাক্রম। এখন শিক্ষাক্রমের সাথে তোমাদের অনেক সময় মানে পরীক্ষা আসে পাঠ্যসূচি। তো শিক্ষাক্রমের একটা অংশ হচ্ছে গিয়ে পাঠ্যসূচি, অর্থাৎ সমগ্র বিষয়টা হচ্ছে গিয়ে শিক্ষাক্রম, আর তার অংশ হচ্ছে গিয়ে পাঠ্যসূচি। পাঠ্যসূচি সাধারণত বিষয়ভিত্তিক হয়, আর শিক্ষাক্রমটা পুরো শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে হয়। শিক্ষাক্রম এই জন্য স্ট্যানফোর্ড মার্কসের একটা সংজ্ঞা এখানে তুলে ধরেছি যে কারিকুলাম ইজ অ্যান
interrelated set of plans and experience which students completes under the guidance of the school. তো এগুলো নিয়ে ডিটেলস আমরা পরবর্তীতে তোমরা পড়বে আরো। এখানে আমি শুধু উপাদান হিসেবে সংক্ষেপে একটু বললাম। আবার শিক্ষার উপাদান যেরকম 4 প্রকার, ঠিক সেরকম এই শিক্ষাক্রমের উপাদানও 4 ভাগে বিভক্ত। উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি, মূল্যায়ন, এগুলোর উপর ভিত্তি করে তোমরা পরবর্তীতে আরো ডিটেলস পড়বে। ঠিক আছে, বোঝা গেল কি? জি স্যার। তোমরা বুঝতে পারছো? জি স্যার, বুঝা গেছে স্যার। প্রথমটা হলো শিক্ষার্থী, পরেরটা হলো শিক্ষক, এরপরে হলো শিক্ষাক্রম। এখন আসো আমরা থার্ড যেটি আছে সেটা হলো পরিবেশ। পরিবেশ বলতে কি বোঝায় বলো? পরিবেশ বলতে স্যার আমরা শিক্ষার পরিবেশ বলতে স্যার আমাদের কলেজ, তারপরে আমাদের বাসা, পড়ালেখার যে উপযুক্ত স্থান, না আমি শুধু পরিবেশ, আবহাওয়াটাকে পরিবেশ বলা হয়। আচ্ছা হ্যাঁ, শুধু পরিবেশ বলতে কি বুঝো? একদম ছোটবেলা থেকে পড়েছো, প্রাইমারিতে পড়েছো, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের তাই নিয়েই পরিবেশ স্যার। হ্যাঁ, তাহলে এই পরিবেশকে আমরা সাধারণভাবে 2টি ভাগে ভাগ করি। একটা হলো ভৌগোলিক পরিবেশ, তাহলে আমাদের চারপাশে যে গাছপালা, বৃক্ষ, তরুলতা, নদী নালা যা কিছু আছে সবকিছুই কি এই ভৌগোলিক পরিবেশের অংশ। বুঝা গেছে? ভৌগোলিক পরিবেশ কি আমাদেরকে শিক্ষায় উদ্বুদ্ধ করে কিনা? করে স্যার। হ্যাঁ, পরিবেশ বিভিন্ন রকম, তাই না? তোমাদের সিলেটের পরিবেশটা একরকম, আবার ঢাকা শহরের পরিবেশ আরেক রকম। সুতরাং জি স্যার, এই যে বেড়ে ওঠা, ভৌগোলিক পরিবেশের উপর বেড়ে ওঠা মানুষের একটা সহজাত প্রবৃত্তি, এবং সেখান থেকে মানুষ তার নিজস্ব জ্ঞান ধারণ করে। ঠিক সেরকম আরেকটা হচ্ছে কি পারিবারিক পরিবেশ। পারিবারিক পরিবেশের মধ্যে কি কি আছে বলো দেখি? পরিবারের সব সদস্য স্যার। পরিবার একটা সামাজিক পরিবেশ, সামাজিক সংগঠন। আর কি আছে? সামাজিক পরিবেশের একটা অংশ, মানে মূল ভাইটাল পয়েন্টটা বলতো পরিবার ছাড়া প্রতিবেশী আছে স্যার। প্রতিবেশী, সমাজ, বন্ধু, সামাজিক পরিবেশের মধ্যে হ্যাঁ স্কুল, কলেজ, মাদ্রাসা যেগুলো আছে, হ্যাঁ বিভিন্ন উপাসনালয়, ধর্মীয় উপাসনালয় যেগুলো, সবকিছুই সামাজিক পরিবেশের অংশ। যেখানে সমাজবদ্ধ মানুষ, যেহেতু আমরা সামাজিক জীব হিসেবে সমাজের যেই পরিবেশটা সেটাকে আমরা সামাজিক পরিবেশ বলি। এবং সামাজিক পরিবেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে পরিবার, যেখান থেকে আমরা বড় হয়ে উঠি, শিক্ষার্থী বড় হয়ে উঠি। আরেকটা হচ্ছে যে পরিবেশের আরেকটা পার্ট যেটা আনুষ্ঠানিক শিক্ষার জন্য, সেটা হচ্ছে গিয়ে বিদ্যালয়। তাহলে এই দুইটা নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। এটা হলো পরিবার বলতে কি বোঝায় তোমরা বলো দেখি? স্যার পরিবার মা বাবা ভাই বোন যাদের নিয়ে স্যার গঠিত হয় ক্ষুদ্র একককে পরিবার বলে। ক্ষুদ্রতম সামাজিক সংগঠন। আচ্ছা, জি স্যার। মানে পরিবার হলো ক্ষুদ্রতম সামাজিক সংগঠন, যেখানে পিতামাতা এবং তাদের সন্তান সন্ততি একত্রে বসবাস করে। এখানে সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। পরিবার হলো একটি গোষ্ঠী যা সন্তান উৎপাদন ও প্রতিপালনের জন্য সুনির্দিষ্ট এবং স্থায়ী স্ত্রী পুরুষের সম্পর্কের দ্বারা নির্ধারিত হয়। এখন সামাজিকভাবে আমাদের যে বর্তমান সভ্যতা, সেই সভ্যতার আলোকে আমরা বলি যে বিবাহ হলো পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত। একজন পুরুষ সমাজ স্বীকৃত উপায়ে একজন স্ত্রী লোককে বিয়ে করে একটি একক পরিবার গঠন করে। তাহলে এটা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট পরিবার গঠনের দিক থেকে। এবং তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি আছে সেকেন্ডারি লেভেলে, এই বইটা ভালো করে পড়বে। এটার উপর কিন্তু তোমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র কাঠামো এগুলো খুব সুন্দর করে আলোচনা করা আছে, নাগরিকের দায়িত্ব। এটা এই বিষয়টা ভালো করে তোমরা পড়বে, বিশেষ করে ক্লাস 8 থেকে 9, 10 এর বইগুলি, এগুলি ভালো করে পড়বে। আর যারা
অলরেডি এগুলি পড়েছো, বা যদি যারা পড়ো নাই, সবাই পড়েছো কম বেশি, কিন্তু আরেকটু ভালো করে এটা পড়বা, ঠিক আছে? তাহলে পরিবার থেকে কিন্তু মানুষ কি হয়, মানে মূল শিক্ষাটা লাভ করে। শিশু পরিবার থেকে মানুষ সভ্য হয় স্যার। হ্যাঁ স্যার, এই শিশুর চলাফেরা, কথাবার্তা, ভাষার শিক্ষা দেওয়া, আচার আচরণ শিক্ষা দেওয়া, ধর্মীয় নৈতিক শিক্ষাদান, এগুলি সবকিছুর প্রাথমিক গোড়াপত্তন করে কে? পরিবার। মা বাবা বা অভিভাবক যারা থাকেন, ভাই বোন, বড় ভাই বোন যারা থাকে, তারাও কিন্তু বিরাট ভূমিকা পালন করে। এটা কিন্তু একটা বড়ই, এবং আমাদের আমাদের যে ভাষা, এটা আল্লাহর বিশেষ দান। আমরা বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন ভাষায় বলি, এটা আমাদের এই বিশেষ দানটি আল্লাহ দান করেছেন। এবং শিশু তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কিন্তু শিখেছে। তার পঞ্চ ইন্দ্রিয় বলতে কি বোঝায় বলো দেখি, কেউ বলতে পারবে? হাত, পা, চোখ, নাক, কি বললা? মুখ। আবার বলো। স্যার স্যার, পঞ্চ ওই যে ইন্দ্রিয় মনে হয় চোখ, সমাজ নাক, স্যার, হাত। সমাজ না হয় পরিবার হবে। না না না, তুমি তোমার বডির উপরে চিন্তা করো, যেটা হাত, পা, বলতেছি। চোখ, হ্যাঁ, মুখ, চোখ, নাক। চোখ, নাক, চোখ আর আচ্ছা, কান হ্যাঁ, জিহ্বা, ত্বক, এই পাঁচটি। আর হচ্ছে হ্যাঁ, জি স্যার। এই পাঁচটার উপরে ভিত্তি করে কিন্তু শিশু তার ছোটবেলায় বিভিন্ন রেসপন্স গুলো গ্রহণ করে, এবং সেখান থেকে সে তার চলাফেরা, কথাবার্তা, ভাষা, আচার আচরণ এগুলো শিখে। নৈতিক শিক্ষাও সেই জন্য পরিবার থেকে গ্রহণ করে। সমাজের একজন যোগ্য এবং দায়িত্বশীল গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে গড়ে তোলার জন্য পরিবারের অবদান সবচেয়ে বেশি। সেই জন্য পরিবারকে কি বলা হয়? পরিবারকে মানব জীবনের শাশ্বত বিদ্যালয় বলা হয়। তার মানে পরিবারই কি করে? শিক্ষার্থীর শিক্ষার গোড়াপত্তন করে। বুঝে গেল কি? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমাদের হাতে বেশি সময় নেই, এবার আসো বিদ্যালয়। বিদ্যালয় বলতে কি বোঝায়? আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি বিদ্যালয়ে, তাহলে কি 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 পাই? বিদ্যা যুগালয়। বিদ্যা যুগ। বিদ্যা বিদ্যা বলতে বোঝায় জ্ঞান, আর আলয় বলতে কি বোঝায়? আলো মনে হয়, ঘর। আলো। স্থান বা গৃহ। তাহলে বিদ্যালয় বলতে আমরা সাধারণভাবে বুঝি কি? যেখানে শিক্ষা। জ্ঞানের আধার, বা যেটা জ্ঞান গৃহ বা জ্ঞানের স্থান, যেখান থেকে বিদ্যা বিতরণ হয়, জ্ঞান বিতরণ হয়, বা যেখান থেকে আমরা জ্ঞান গ্রহণ করে থাকি, সেটাকে আমরা বলি বিদ্যালয়। সাধারণভাবে বিদ্যালয়কে আবার আগেকার দিনে পাঠশালাও বলা হতো। তাহলে এটিও একটি কি? সামাজিক সংগঠন, একটা প্রতিষ্ঠান, সমাজের একটি সংগঠন, এবং সমাজ তার প্রয়োজনেই বিদ্যালয় প্রতিষ্ঠা করে থাকে। এবং এই সংগঠনের মূল কাজ হচ্ছে শিক্ষা দান করা। তাহলে শিক্ষা দানের কেন্দ্র এটি, যেখানে কে থাকে? শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থী পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞান লাভ করে। এই যে পাঠ্যপুস্তক, এই পাঠ্যপুস্তকটাও শিক্ষাক্রমের মাধ্যমে রচিত হয়। তাহলে শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থী পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞান লাভ করে। এটা হলো আনুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে মনে রাখতে হবে, যেটা প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য খুব দরকার। এটি একটি সামাজিক প্রতিষ্ঠান। এখন বিদ্যালয় বলতে আমরা সাধারণভাবে চিন্তা করি যে বিদ্যালয়ে কি থাকবে? দালান কোঠা থাকবে। এটি আমাদের একটা সাধারণ চিত্র, কিন্তু আসলে কি তাই? দালান কোঠা না থাকলে বিদ্যালয় হতে পারে না কি? হয়তো স্যার, আগে হতে তো পারে গাছের স্যার। নিচে স্যার পড়ানো হতো। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। এটা তোমরা যখন সে বাংলাদেশের শিক্ষা পড়বা, ওখানে প্রাচীন কালের শিক্ষা ব্যবস্থা পড়লে তখন দেখতে পাবে দালান কোঠা ছাড়াও মানুষ শিখেছে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানেও শিখেছে। একজন শিক্ষক, কিছু শিক্ষার্থী এবং শিক্ষা সহায়ক পরিবেশ, এই তিনটি জিনিস বিদ্যালয়ের জন্য একান্তভাবে দরকার বা যথেষ্ট। বিদ্যালয় নির্দিষ্ট শিক্ষাক্রমের অধীনে পরিচালিত হয়। বিদ্যালয়ে পঠনের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক থাকে। সাধারণত প্রথম শ্রেণী থেকে
বিদ্যালয় শুরু হয়। তবে আধুনিক কালে প্লে গ্রুপ, নার্সারি, কেজি এগুলো কি প্রাক বিদ্যালয় হিসেবে গ্রহণ করা হয়। তোমরা কি পড়েছো প্লেতে, নার্সারিতে, কেজিতে কেউ? জি স্যার। স্যার পড়েছি স্যার। পড়েছো, আচ্ছা। আমাদের আনুষ্ঠানিক শিক্ষায় বাংলাদেশেও প্রাথমিক শিক্ষার আগে এখন প্রাক প্রাথমিক শিক্ষা এক বছরের জন্য চালু হয়েছে। আচ্ছা, সাধারণত অর্থে বিদ্যালয় সকল পাঠ সহায়ক পরিবেশকে বোঝায়। তাহলে এখন বিদ্যালয় বলতে শুধু কিন্তু এই প্রাথমিক বিদ্যালয় বুঝলে হবে না, বা মাধ্যমিক বিদ্যালয় বুঝলে হবে না, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলি সাধারণ নাম হচ্ছে বিদ্যালয়। বুঝে গেল কি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে সাধারণের কাছে বিদ্যালয় অনেক ক্ষেত্রে প্রথম শ্রেণী থেকে বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী বা দশম শ্রেণী পর্যন্ত বোঝায়, সাধারণভাবে এটা গণ্য করা হয়। কিন্তু বিদ্যালয় বলতে সামগ্রিকভাবে সব শিক্ষা প্রতিষ্ঠানকেই বুঝতে হবে, যেখান থেকে জ্ঞান বিতরণ করে। এখন তাত্ত্বিক জ্ঞান বিতরণকারী প্রতিষ্ঠান বিদ্যালয় হতে পারে, ঠিক সেরকম ভাবে কি হতে পারে যে ব্যবহারিক, এখন এই যে তোমরা যে ডিগ্রিটা নিচ্ছ, বিএড অনার্স, বা যারা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এরা হচ্ছে কি, এরা হচ্ছে প্রশিক্ষিত ব্যক্তি, পেশাগত শিক্ষায় শিক্ষিত হয়। এরা বিভিন্ন ট্রেনিং মাধ্যমে গড়ে ওঠে। এই জন্য তাদের কিন্তু তাত্ত্বিক জ্ঞানের সাথে সাথে কি হয়, ব্যবহারিক জ্ঞানও অর্জন করতে হয়। তোমাদেরও কিন্তু একটা সেমিস্টার স্কুলে গিয়ে তোমাদের পড়াতে হবে, নিজেদের পড়াতে হবে। প্রাথমিক বিদ্যালয় বলতে কি বোঝায়, মানে বিদ্যালয় বলতে কি বোঝায়, বোঝা গেল কি? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আজকে তাহলে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করলাম বলো একজন? কি বিষয় নিয়ে আলোচনা করলাম? শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাক্রম। মূল কথাটা কি ছিল? শিক্ষার উপাদান কি ছিল? কি বিষয় নিয়ে আলোচনা করেছি? ফ্যাক্টরস অফ এডুকেশন, লার্নার্স, টিচার্স, কারিকুলাম এন্ড এনভায়রনমেন্ট, এই চারটা বিষয় নিয়ে আলোচনা করেছি। তাহলে শিক্ষার উপাদান যদি তোমাদের পরীক্ষায় আসে, লিখতে পারবে না? পারবো স্যার। জি স্যার। লার্নার্স, টিচার্স, কারিকুলাম, এনভায়রনমেন্ট, এই চারটা বিষয়ের উপরে লিখতে হবে ছোট্ট করে। প্রশ্নের নম্বর কত সেটার উপর ভিত্তি করে খেয়াল রাখতে হবে। তাহলে আজকে আমরা শিক্ষার্থীর ধারণা নিয়ে আলোচনা করেছি, শিক্ষকের যোগ্যতা নিয়ে আলোচনা করেছি, একজন ভালো শিক্ষক হতে গেলে কি কি বিষয় তার জানা থাকা লাগবে সেটি, এবং 4 বছরে তোমরা এই যোগ্যতাগুলি অর্জন করবে ইনশাআল্লাহ। এবং কারিকুলামের একটা সাধারণ ধারণা দিয়েছি, এবং সবচেয়ে পরিবেশ নিয়ে আলোচনা করেছি। এবং তোমরা কিন্তু 4th সেমিস্টারে গিয়ে শিক্ষা ও পরিবেশ একটা আলাদা সাবজেক্টই পড়বে, এখানে ডিটেইলস আলোচনা হবে আরো। আজকে কিন্তু আমি অনার্স এর অনেকগুলো বিষয়ের কথা তোমাদেরকে জানালাম। তোমাদের কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চাও? না স্যার। আচ্ছা, সবাই আজকে যে লেসনটা ছিল সেটা বোঝা গেছে কি? জি স্যার। বুঝা গেছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি স্যার। তোমরা ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। শেষ করি। স্যার আপনিও আচ্ছা, ভালো থাকেন স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি আগামী পরশুদিন আবার ক্লাস দিব, তোমাদের শিডিউল দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম।